নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, এছাড়াও তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলিতে পড়ছো, তোমাদের আগামী জুন মাস থেকেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে 16 জুন থেকে। তা তোমরা এখনো পর্যন্ত যারা পিডিএফ সংগ্রহ করনি হিস্ট্রি দর্পণ থেকে, তারা অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নাও। আর একদম স্বল্প পরিমাণ প্রশ্ন কিন্তু থাকবে তোমাদের পিডিএফে। তোমাদের যে 3টি কোর্স রয়েছে, 6.1 কোর্সে শুধুমাত্র 27টি বড় প্রশ্ন, সাথে শর্ট প্রশ্ন থাকবে। এবং তোমাদের কোর্স 6.2 যেটি রয়েছে, সেখানেও কিন্তু শুধুমাত্র 30টি বড় প্রশ্ন থাকবে, 5 এবং 10 মিলিয়ে। এবং কোর্স 6.3 যেখানে রয়েছে, শুধুমাত্র 26টি প্রশ্ন থাকবে। তাহলে বুঝতেই পারছো, একদম স্বল্প পরিমাণ প্রশ্ন। আর তোমাদের 6 সেমিস্টার বাদে যাদের চতুর্থ সেমিস্টার রয়েছে, তাদেরও কিন্তু হিস্ট্রি মেজর এবং মাইনর যে বিষয়গুলি রয়েছে, বাংলা, ইতিহাস অথবা রাষ্ট্রবিজ্ঞান, সেগুলোও কিন্তু তোমরা 100% কমন সহ কিন্তু সাজেশন পেয়ে যাবে। এছাড়াও এর পাশাপাশি তোমরা যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো, তোমরাও কিন্তু তোমাদের হিস্ট্রি মেজর এবং হিস্ট্রি এসএসসি পেপার এবং তার পাশাপাশি বাংলা, রাষ্ট্রবিজ্ঞান এবং হিস্ট্রি মাইনর পেপারও কিন্তু সাজেশন পিডিএফ তোমরা পেয়ে যাবে। তবে তার আগে বলে রাখি, তোমরা চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য। অবশ্যই সকলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখো বা শুনো, তাহলেই কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের মূল যে টপিকটা নিয়ে, সেটা নিয়ে আলোচনা। দেখো, আজকে যে বিষয়টা আলোচনা করব, এটা তোমাদের অনেকের কাছেই খুব ভাবনার বিষয়। কারণ তোমরা অনেকেই ভাবো যে পরীক্ষায় আমরা অনেক লিখে আসলাম, কিন্তু নাম্বার পাচ্ছি না কেন? আমরা কিভাবে সাপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছি অথবা আমরা ফেল করছি এত লেখার পরেও? তাই আজকে আমাদের মূল টপিক যে আলোচনাটা হবে, কলেজে পরীক্ষার খাতায় উত্তর লিখলেও নাম্বার পাবে না কেন? তা এই যে কলেজে পরীক্ষার খাতায় উত্তর লিখলেও নাম্বার পাবে না কেন, বিষয়টা একটু গভীরে গিয়ে চিন্তা করতে হবে। তোমরা অনেকেই ভাবছো যে হ্যাঁ, আমি তো খুব বেশি লিখে এসেছি, এমনকি আমি যারটা দেখে লিখেছি সেও পর্যন্ত পাস করে গেছে, কিন্তু আমি কেন ফেল করলাম বা সাপ্লিমেন্টারি কেন আমি পেলাম? আজ সেটা বিষয়টা একটু ক্লিয়ার করে বলি। দেখো, উত্তর লেখার সময় 5টা জিনিস মনে রাখবে। প্রথম যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো 2 নাম্বারের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে একাধিক বাক্যে কিন্তু উত্তরটা লিখতে হবে। অনেক সময় আমরা দেখেছি, সাপোজ আমি একটা উদাহরণ দিই, ধরো পলাশির যুদ্ধ বা তরাইনের যুদ্ধ। যদি প্রশ্নটা আসে যে তরাইনের যুদ্ধ কবে হয়েছিল বা কবে কাদের মধ্যে হয়েছিল, আমরা অনেক সময় এমন ভাবে লিখে দিই যে হয়তো যে 1991 সালে পৃথ্বীরাজ চৌহান এবং যে মোহাম্মদ ঘুরি, তার মধ্যে হয়েছিল, হয়তো লিখে দিলাম আমরা একই লাইনে। কিন্তু এটাকেই যদি সঠিকভাবে আরেকটু অন্যভাবে লেখা যায়, তাহলেই কিন্তু তুমি 2 এ 2 পাবে। অর্থাৎ অন্তত 2টি বাক্যে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। কেমন ভাবে? অর্থাৎ তুমি ১ম এ লিখলে যে তরাইনের যুদ্ধটা এত সালে হয়েছিল। একটা সেন্টেন্স তুমি কমপ্লিট করলে এবং তার পরের সেন্টেন্সে তুমি লিখলে যে তরাইনের যুদ্ধটি হয়েছিল হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের সাথে মোহাম্মদ ঘুরির। তাহলেই কিন্তু 2টো বাক্য হয়ে যাচ্ছে এবং 2টো সম্পূর্ণ বাক্য হলে তাহলেই কিন্তু সেক্ষেত্রে তুমি পুরো নাম্বার পাবে। আর তুমি যদি একই লাইনের মধ্যে পুরোই উত্তরটা লেখো, সেক্ষেত্রেও কিন্তু তুমি শুধু 1 পাবে। অর্থাৎ 2 নাম্বারের প্রশ্নগুলো লেখার কিন্তু এটাই নিয়ম। তা এই বিষয়টা যারা তোমরা জানতে না, তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি একটু মানে ভালো লাগবে যে তোমাদের বোঝাতে পারছি। এবার আসি ২ নাম্বার পয়েন্টে। অর্থাৎ প্রশ্ন যখন পরীক্ষায় থাকে, আমরা দেখেছি অধিকাংশ শিক্ষার্থী বুঝতে পারে না প্রশ্নটা কিভাবে চাওয়া হয়েছে উত্তরটা। তারা অনেক সময় ভাবে যে প্রশ্নের সাথে হয়তো কেমন মিল রয়েছে বা কারো নাম রয়েছে, মানেই সেই সম্পর্কে লিখে দিলাম। ব্যাপারটা তেমন নয়, কিছুটা রিলেটেবল বা কিছুটা তার মানে মিল রয়েছে বিষয়টার সাথে, কিন্তু তাও সে লিখতে পারছে না। কেমন?
অর্থাৎ প্রশ্নে বলা হলো ইলতুৎমিশকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় কেন? হয়তো একজন পড়েছে ইলতুৎমিশের ইক্তা ব্যবস্থার সম্পর্কে। হ্যাঁ, ইলতুৎমিশকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়। তার প্রতিষ্ঠাতা বা তাকে তার এই জায়গাটা অ্যাচিভ করার জন্য সে নিজে ইক্তা ব্যবস্থারও প্রবর্তন করেছিল পরবর্তীতে। কিন্তু তাই বলে এমন নয় যে ইলতুৎমিশ লিখতে গিয়ে এই বিষয়টা লিখতে গিয়ে তুমি ইক্তা ব্যবস্থাকে লিখবে। এজন্য প্রশ্নটা ১ম এ যা জানতে চাওয়া হয়েছে তাই লিখতে হবে প্রথমত। দ্বিতীয়ত অপ্রয়োজনীয় কথা বা তথ্য না দেওয়াই ভালো। অর্থাৎ তুমি সেখানে কোনো অপ্রয়োজনীয় তথ্য বা কথা লিখবে না এবং প্রশ্নের সঙ্গে সম্পর্কহীন তথ্য লেখার সময় কোনো ভুল করলে নাম্বার কাটা যেতে পারে। অর্থাৎ তোমাকে যা চাওয়া হয়েছে তুমি সেই প্রশ্নের উত্তর লিখতে, লিখতে ভুল করে তুমি অন্য প্রশ্নের একটা স্ক্রিপ্ট দেখা গেল সেখানে লিখে ফেললে। অর্থাৎ ইলতুৎমিশের বদলে তুমি আকবর সম্পর্কে অথবা কুতুবউদ্দিন সম্পর্কে লিখে ফেললে। হয়তো তুমি বলছো কুতুবউদ্দিন লিখতে গিয়ে, "স্যার ওটাও সুলতানি আমল, এটাও সুলতানি আমল" সেটা লিখছি। আবার অনেক সময় ভাবছো, "স্যার দুটোই তো মধ্যযুগের ইতিহাস।" এদিকে তুমি মুঘল আমলের আকবরকে টেনে নিয়ে আসছো। সেরকম যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমার নম্বর কাটা যাবে। অর্থাৎ প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তোমাকে তাই লিখতে হবে। নতুবা কিন্তু তোমার সাপ্লিমেন্টারি আসার একটা মানে বড় সুযোগ রয়েছে কিন্তু। তাই এটা কিন্তু একটুখানি মাথায় রাখতে হবে। নেক্সট যেটা আসবো সেটা হলো সংজ্ঞা দেওয়ার সময় ৩ টি বিষয়ের তথ্য দিতে হবে। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে আলোচনা বা কোনো বিষয় সংক্ষিপ্ত আকারে হোক বা বিস্তৃত আকারে আলোচনা হোক, সেক্ষেত্রে তোমাকে ১ম উত্তর লেখার সময় কিন্তু স্থান, কাল, পাত্র আমরা ইতিহাসের ক্ষেত্রে এটা সবসময় মনে রাখি। এই ৩ টি বিষয় অর্থাৎ কোথায়, কখন ও কার দ্বারা হয়েছিল। এই বিষয়টা কিন্তু তোমার সেখানে কিন্তু আলোচনা করতেই হবে। প্রশ্নটা যখন তুমি লিখবে। এবং লাস্ট আরেকটা বিষয় বলি আমি, বানান সম্বন্ধে কিন্তু সচেতন থাকতে হবে। আমরা অধিকাংশ সময় দেখেছি খাতাতে বহু শিক্ষার্থী যখন পরীক্ষা দেয় তারা কিন্তু যখন কোনো প্রশ্নের উত্তর লেখে, তারা ভুল বানানটাকে অনেক সময় না কেটে তার উপর দিয়ে ডবল রাইটিং করে লেখার চেষ্টা করে, মোটা হয়ে যায় লেখাটা। কিন্তু সেই ভুল অক্ষরটা তাও সে একটা সিঙ্গেল দাগ দিয়ে কাটে না। আবার অনেক সময় আমরা দেখেছি ওই লেখাটার উপরে তারা এমন মোটা, মোটা করে পেঁচিয়ে আবার আরেকটা অক্ষর চাপানোর চেষ্টা করে। সেক্ষেত্রে কিন্তু সেটা একটু ভুল পদ্ধতি। তাই একটা সিম্পল দাগ দিয়ে কেটে তারপর লেখাটা উচিত। যেমন ধরো অনেকে নানকের পরিবর্তে নালক লিখে দেয়, সেক্ষেত্রেও কিন্তু নম্বরটা কাটা যেতে পারে। অর্থাৎ এইভাবে বোঝানোর চেষ্টা করা হলো। আর আরেকটা বিষয় যেটা, প্রতিটা উত্তর যখন তোমরা লিখবে প্রশ্ন মার্ক মানে প্রশ্ন যে কোন বিভাগের কোন প্রশ্নটা লিখছো, অবশ্যই প্রশ্ন নাম্বারটা সঠিকভাবে করবে। আমরা এমনও দেখেছি অনেকে হয়তো ক বিভাগের কোনো একটা উত্তর লিখছে, সেখানে বিভাগ খ দিয়ে রাখলো। অথবা সেখানে কোনো নাম্বার দিলোই না। তা এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে কিন্তু তাহলে তুমি যদি উত্তর লেখার সময় এই বিষয়গুলো মাথায় রাখো, তাহলে কিন্তু তোমার নম্বর খুব ভালো আসবে এবং তুমি সহজেই পাস করে যাবে। বিশেষ করে কলেজের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমি বললাম এবং তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি তাহলে আসবে না। কারণ তোমরা নিজেরাও জানো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বহু শিক্ষার্থী তোমাদের প্রতিটা সেমিস্টারে কিন্তু সাপ্লিমেন্টারি পাচ্ছে এবং তারা কিন্তু সবাই কিন্তু লেখার ক্ষেত্রে এই ভুলগুলো করছে বলেই কিন্তু তারা সাপ্লিমেন্টারি পাচ্ছে। আর বারবার বলছি, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু ২ নম্বরের প্রশ্ন যখন লিখবে, মেজরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা ২ টি বাক্য এমনকি তোমরা একাধিক ৩ টি ৪ টি বাক্যও কিন্তু লিখতে পারো। এমনকি কিছু, কিছু প্রশ্নের উত্তর ৩ টি ৪ টি বাক্যেও কিন্তু হবে। তাই এই বিষয়গুলো তোমরা যদি মাথায় রেখে পরীক্ষা দাও, তাহলে কিন্তু তোমরা 100% নাম্বার কিন্তু পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তুমি যদি ৬০ নাম্বারের অ্যান্সার এরকম নিখুঁতভাবে করে আসো সেক্ষেত্রে কিন্তু তুমি ৫৪-৫৫ হামেশাই পেয়ে যাবে। আর নতুবা কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি আসার কিন্তু একটা সুযোগ রয়েছে। তাই অবশ্যই কিন্তু পরীক্ষা দেবার আগে এই বিষয়গুলো কিন্তু একটু ফলো করে যেও। আর এ প্রসঙ্গে একটু বলি, তোমরা যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। আর তোমাদের এর পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি, তোমরা যারা কলেজের কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ হিস্ট্রি মেজর নিয়ে ২য় সেমিস্টার, ৪র্থ সেমিস্টার এবং ৬ষ্ঠ সেমিস্টারে পড়ছো, তোমাদের সকল সেমিস্টারগুলির কিন্তু হিস্ট্রি মেজর, হিস্ট্রি মাইনর, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সহ কিন্তু পিডিএফ কিন্তু একদম স্বল্প মূল্যে পেয়ে যাবে তোমরা এই হিস্ট্রি দর্পণ থেকে। এবং পিডিএফ এর জন্য তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বর অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারো।
100% কমন সহ সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, স্পেশাল সাজেশন, এবং এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর হিস্ট্রি দর্পণ কিন্তু একদম স্বল্প পরিমাণ প্রশ্ন দিয়ে থাকে। যেমন ধরো তোমাদের ৪র্থ সেমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানে শুধুমাত্র ১৬টা বড় প্রশ্ন আছে এবং ৩৯টা শর্ট প্রশ্ন আছে। আবার ধরো তোমাদের ২য় সেমেস্টার রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে শুধুমাত্র ২৩টা বড় প্রশ্ন আছে, ৫৪টা ছোট প্রশ্ন রয়েছে। এরকমভাবে অনুরূপ তোমরা যদি বাংলায়ও দেখো ২০টা বড় প্রশ্ন আছে ২য় সেমেস্টারে এবং ৪৪টা শর্ট প্রশ্ন রয়েছে। আবার তোমরা যদি ৪র্থ সেমেস্টারে দেখো ২১টি বড় প্রশ্ন রয়েছে এবং তার সাথে অল্প কিছু সংখ্যক কিন্তু শর্ট প্রশ্ন রয়েছে। এমনকি অনুরূপভাবে হিস্ট্রি মাইনরের ক্ষেত্রেও কিন্তু এমনই সম্ভাবনা তোমরা দেখতে পারবে। খুবই অল্প প্রশ্ন বড় এবং অল্প ছোট প্রশ্ন রয়েছে। তাই পিডিএফ গুলি সংগ্রহ করার জন্য খুব শীঘ্রই তোমরা যোগাযোগ করো। যেহেতু তোমাদের পরীক্ষার আর খুব বেশি দেরিতে নেই। আর তোমাদের ৬ষ্ঠ সেমিস্টার যারা পড়ছো হিস্ট্রি মেজর নিয়ে, তোমাদের কিন্তু আগামী জুন মাসের ১৬ তারিখ থেকে পরীক্ষা কিন্তু প্রায় শুরু হওয়ার একটা সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে। তা তোমরা কিন্তু খুব ভালো করে বাড়িতে পড়ো। আর যারা ভাবছো এখনো যে কোথা থেকে পিডিএফ সংগ্রহ করব, কিভাবে পড়বো? তো হিস্ট্রি দর্পণ থেকে তোমরা নির্দ্বিধায় সংগ্রহ করতে পারো এবং 100 এ 100% ই কমন পাবে। আর হিস্ট্রি দর্পণই একমাত্র চ্যানেল যারা 100 এ 100% কমন দিয়ে থাকে। আর একদম স্বল্প পরিমাণ প্রশ্ন কিন্তু আমরা দিয়ে থাকি। আর যদি সেটা একটু জানতে হয় তাহলে তুমি ১ম এ আমাদের হিস্ট্রি দর্পণ চ্যানেলে গিয়ে 5th সেমিস্টারে হিস্ট্রি মেজরের প্রশ্ন এবং আমাদের দেয়া সাজেশন পাশাপাশি মিলিয়ে আমরা কিন্তু ভিডিও আপলোড করেছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। আর সবশেষে একটাই বলব যে তোমরা কলেজে পরীক্ষার খাতায় উত্তর লিখেও নাম্বার পাবে না। যে বিষয়টা আমি বুঝিয়ে দিলাম, যদি মনে রাখতে পারো উত্তর লেখার সময়, তাহলে কিন্তু তোমরা একটা খুব ভালো কিন্তু নাম্বার পাবে। তাহলে চলো, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।